বিয়ের 5 বছর পরেও যখন আমি কোনো সন্তানের মা হতে পারলাম না, তখন আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করে দেয়। এক বাসায় থাকলেও তারা আমার সাথে কখনো কথা বলতো না, তবে আমাকে উদ্দেশ্য করে নানা ধরনের আক্রমণাত্মক কথা বলতো, যেগুলো আমার ভেতরটাকে রীতিমতো ক্ষতবিক্ষত করত। আমার মনে হতো আমার হৃদয়টাকে কেউ ছুরি দিয়ে ছিদ্র করছে। সেটা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করতে পারছি না। আমার শাশুড়ি প্রায়ই পাড়ার মানুষকে শুনিয়ে শুনিয়ে আমাকে উদ্দেশ্য করে বলতো, এমন মেয়ে ঘরে বউ করে এনেছি যে সারা জীবনই পস্তাতে হবে। না আছে রূপ, না আছে গুণ। বিয়ের এত বছর হয়ে গেল, অথচ এখনো একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। পোড়া কপাল আমার। ছেলেটা নিজের পছন্দে বিয়ে না করে যদি আমাদের পছন্দে বিয়ে করত, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। আমি পাশের ঘর থেকে কথাগুলো শুনে শুধু নীরবে চোখের জল ফেলতাম, কিন্তু কাউকে কিছু বলতে পারতাম না। আমার খুব ইচ্ছা হতো আমার ভিতরের কথাগুলো কোনো একজনকে আমি বলি, নিজের ভেতরটা হালকা করি, কিন্তু আমি বলার মতো কোনো মানুষ খুঁজে পেতাম না। আমার স্বামী আবির যখন রাতে অফিস থেকে ফিরে, তখন তাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে ইচ্ছে করে। তার বাবা মায়ের কথাগুলো তার কাছে বলতে ইচ্ছে করে, কিন্তু কেন জানি সাহস হয় না। হয়তো আবির আমাকেই দোষ দিবে, কারণ নিজের বাবা মায়ের বদনাম কোনো ছেলেই শুনতে চায় না। সেটা সত্য হলেও আবিরও হয়তো চায় না। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে যেমনই করুক না কেন, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে। এটাই হয়তো আমার জন্য অনেক কিছু, কারণ পৃথিবীতে একজন স্ত্রীর জন্য তার স্বামীর উপরে কেউ নেই। একজন স্ত্রী সবার ভালোবাসা ছাড়া বেঁচে থাকতে পারবে, ভালো থাকতে পারবে, কিন্তু স্বামীর ভালোবাসা ছাড়া কোনো স্ত্রী ভালো থাকতে পারবে না। স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসায় পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। আমার কাছেও আমার স্বামী সব। সে যতদিন আমাকে ভালোবাসবে, ততদিন আমি পৃথিবীর সব মানুষের ঘৃণা উপেক্ষা করে বেঁচে থাকব। আমার স্বামীর ভালোবাসার কাছে পৃথিবীর অন্য সব ঘৃণা তুচ্ছে। হঠাৎ করে আবির একদিন আমার হাত ধরে বলল, সাদিয়া, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দিবে? আমি জানি তুমি আমাকে না করতে পারবে না। অনেক দিন তো হলো আমাদের বিয়ে হয়েছে, কিন্তু একটা সন্তান তুমি আমাকে দিতে পারোনি। বাবা মায়ের কথা না শুনে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। বাবা মা এই বিয়েতে কখনোই খুশি ছিলেন না। তারা শুধু আমার মুখের দিকে তাকিয়ে বিয়েটা মেনে নিয়েছিল। আমিও ভেবেছিলাম বিয়ের পর একটা ফুটফুটে নাতিনের মুখ দেখে তারা সবকিছু ভুলে যাবে, কিন্তু তুমি সেটা দিতে ব্যর্থ হয়েছ। 5 বছরেও যেহেতু তুমি এটা পারোনি, ভবিষ্যতেও পারবে না। আমাদের এত টাকা পয়সা, জমি জমা, এসব ভবিষ্যতে কার জন্য বলো? আমাদের তো প্রজন্ম রক্ষা করতে হবে নাকি? তুমি তো আমাকে একটা সন্তান দিতে পারলে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর একটা বিয়ে করব। আমার বংশ রক্ষা করতে হবে। আশা করি তুমি আমাকে বাধা দিবে না। আমি চাই তুমি খুশি মনে আমার দ্বিতীয় বিয়েটা মেনে নেবে। আবির যখন কথাগুলো আমার হাত ধরে বলল, তখন আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ মনে হচ্ছিল, যে মানুষটাকে তার স্বামীও এখন আর ভালোবাসে না। ভাবতে অবাক লাগছে, এই মানুষটাই একদিন আমাকে নিয়ে মহাকাল পাড়ি দেওয়ার স্বপ্ন দেখত, আমার সব আবদার পূরণ করত। বিয়ের আগে আমাদের 3 বছরের সম্পর্ক ছিল। এই 3 বছরে আমি আবিরের কাছে যখন যা চেয়েছি তাই পেয়েছি। একসময় মনে হতো আমি যদি তার কাছে আকাশের চাঁদটা চাই, তাহলে সেটাও সে আমাকে এনে দিবে। আমার মনে হতো আমি খুব বেশি ভাগ্যবান যে এমন একজন মানুষের সাথে আমি আমার বাকিটা জীবন কাটাতে পারবো। বিয়ের পরেও তো আবির আমার সব কথা রাখতো। বাবা মায়ের অবাধ্য হয়ে আমাকে বিয়ে করেছিল। তাহলে আমি আজ মা হতে পারিনি বলে আবির এমন করছে? আমি সাহস করে আবিরকে বললাম, আমি যতদূর জানি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মেয়েদের কোনো হাত নেই। বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে, এটা যেমন একজন পুরুষের শুক্রাণু ঠিক করে, তেমনি সন্তান না হওয়ার জন্য স্বামী দায়ী। এর জন্য কোনো স্ত্রী দায়ী না। আমি আমার স্বামীকে অন্য কোনো মেয়ের সাথে কখনো কল্পনা করতে পারবো না। তাই আবিরকে আমি দ্বিতীয় বিয়ে করতে দিতে চাই না। সেজন্য তাকে কথাগুলো আমি বলি, কিন্তু আবির এই কথার পরিপ্রেক্ষিতে আমার সাথে এতটা খারাপ ব্যবহার করবে আমি ধারণা করিনি। আবির আমার কথাগুলো শুনে বলল, তার মানে আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, আমি পুরুষ না? তাহলে তোকে যে আমি এতদিন ধরে শারীরিক সুখ দিয়ে এসেছি, এটা কি করে দিয়েছি?
তোকে আমার বিয়ে করাটাই উচিত হয়নি। ভেবেছিলাম তুই আমার কথা ভাববি, আমার বাবা মায়ের কথা ভাববি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমার বিয়েতে তুই মত দিবি। কিন্তু তুই উল্টো আমাকেই দোষ দিচ্ছিস, আমার কারণে নাকি তুই মা হতে পারছিস না। তাহলে যা, অন্য কারো কাছে গিয়ে সন্তান জন্ম দে। আমার কাছে থাকছিস কেন? তুই আমাকে মুক্তি দে। আমার তোকে এখন সহ্য হয় না। তোর জন্য আমার বাবা মার কাছে আমি অকৃতজ্ঞ সন্তান হয়েছি। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। আমি কথাগুলো ওভাবে বলিনি। আমি শুধু তোমাকে বোঝাতে চেয়েছিলাম এখানে আমাদের কোনো দোষ নেই। আর একজন স্ত্রী কখনো তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর মতো দুঃসাহস করতে পারবে না। আমিও পারবো না। তুই যেভাবেই বলিস না কেন, আমি আরেকটা বিয়ে করব। তোর যদি আমার কাছে থাকতে মন চায় থাকবি, মন না চাইলে চলে যাবি। আমার কাছ থেকে সরে যা তুই। কথাগুলো বলেই আবির আমার হাতটা ছেড়ে দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অথচ সে একদিন আমাকে কথা দিয়েছিল আমার হাতটা সারা জীবন শক্ত করে ধরে রাখবে। যত ঝড় ঝাপটাই আসুক না কেন সে আমার হাত ছাড়বে না। কিন্তু আজ ছেড়ে দিল। আমি যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি সেদিকে আবিরের কোনো খেয়ালই নেই। আবির বিছানায় একপাশে জড়সড় হয়ে ঘুমাচ্ছে। আমি তার পাশে বসে কাঁদছি। আমি আজ খুব করে বুঝতে পারছি আমার স্বামী নামক ভালোবাসার মানুষটা আমার বৃত্তের বাইরে চলে গেছে। আমি চাইলেও আর তাকে আমার বৃত্তের মায়ায় আটকে রাখতে পারবো না। সে এখন নতুন বৃত্তের সন্ধানে। তবে আমি তাকে ছেড়ে দেব, কারণ আমি তাকে কখনো অন্য মেয়ের সাথে দেখতে পারবো না। এর জন্য যদি আমার তাকে ডিভোর্স দিতে হয় তবু আমি পিছাবো না। আমি চাই মানুষটা সুখে থাকুক। আবির কাল বিয়ে করছে। এই বিয়েটা তার বাবা মায়ের ইচ্ছাতেই করছে। সবাই খুব খুশি বিয়েটা হচ্ছে বলে। তাদের ঘরে হয়তো নতুন অতিথি আসবে, তাদের বংশের প্রদীপ রক্ষা করবে। তবে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি। আমি কখনো ভাবিনি আমার জীবনে এমন একটা দিন আসবে, নিজের স্বামীর বিয়ে নিজের চোখে দেখতে হবে। এটা আমি কোনোদিনই পারবো না। তাই আজ আবিরকে আমি ডিভোর্স দিচ্ছি। তার সাথে সব সম্পর্কের অবসান ঘটিয়ে চলে যাব দূর অজানায়। আবির যখন ডিভোর্স পেপারে সাইন করছিল তখন তার চোখে মুখে আমি এক প্রকার আনন্দ দেখেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে ডিভোর্স দিতে পেরে অনেক হ্যাপি। সে তার নতুন বউকে নিয়ে খুব ভালোভাবেই হয়তো বেঁচে থাকবে। আমি যখন ডিভোর্স পেপারটার উপর সাইন করলাম তখন নিজের অজান্তেই চোখের এক কোণ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল পেপারটার উপর। ডিভোর্স পেপারটা আমার চোখে জলে ভিজে গেল। আবির কি শেষবারের মতো আমার চোখের পানিটা দেখেছিল? আমার চোখের জলে ডিভোর্স পেপারটা ভিজে গেলেও আবিরের চোখটা বিন্দুমাত্র ভিজল না। আমি শুধু আবিরের দিকে তাকিয়ে দেখছিলাম। একটা মানুষ কয়েকটা দিনের ব্যবধানে এতটা পরিবর্তন কি করে হতে পারে? কখনো ভাবিনি সে এতটা চেঞ্জ হবে, কিন্তু হয়েছে। আবিরের সাথে আমার 5 বছরের সংসারটা ভেঙে চুরমার হয়ে যায় শুধুমাত্র একটা বাচ্চার জন্য। অথচ সে চাইলে আমাদের সংসারটা টিকিয়ে রাখতে পারত, বাচ্চা দত্তক নিতে পারত, কিংবা অন্য কোনো উপায়ে নিতে পারত যদি সে চাইতো। কিন্তু সে তার নিজের রক্তের কাউকে চায়। তাই হয়তো আমাদের ডিভোর্সের সময় তার চোখে কোনো জল আসেনি। খুশি মনে সে ডিভোর্স পেপারটাতে সাইন করেছে। আমার ভালোবাসাটা যে কোনোদিন এত সস্তা হয়ে যাবে কখনো ভাবিনি আমি। কোনো এক সময়ের দামি ভালোবাসাটায় আমার কাছে আজ খুব সস্তা মনে হচ্ছে। বাবা মাকে যখন বলেছিলাম আমি একটা ছেলেকে পছন্দ করি, তার সাথে আমি আমার সংসার জীবন শুরু করতে চাই, তখন আমার বাবা মা আমাকে জোর করেনি। শুধুমাত্র বলেছিল আর যাই করিস না কেন নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা একটু ভেবেচিন্তে নিবি। হুট করে কোনো সিদ্ধান্ত নিবি না। মনে রাখবি, যেসব ছেলেরা বিয়ের আগে খুব ভালোবাসা দেখায়, প্রেম দেখায়, সেসব ছেলেরা বিয়ের পরে ততটা প্রেম দেখাবে না। ভালো প্রেমিক হওয়া যতটা সহজ, একজন ভালো স্বামী হওয়া ঠিক ততটাই কঠিন। আজকাল ভালো প্রেমিকের অভাব নেই। রাস্তার মোড়ে, দোকানপাটে, যেখানে সেখানে খুঁজলে সস্তা মানের ভালো প্রেমিক পাওয়া যাবে। কিন্তু সেই সব সস্তা প্রেমিকেরা ভালো স্বামী হতে পারে না। আমি সেদিন বাবার কথাগুলো গুরুত্ব দেইনি, কিন্তু আজ ঠিকই বুঝতে পারছি ভালো স্বামী সব মেয়ের কপালে জোটে না। যদি বাবা মায়ের মতে বিয়ে করার পরও স্বামীর সংসারে কোনো মেয়ে সুখী না হতে পারে, তাহলে সে মেয়ে বড় মুখ করে বাবার বাড়ি থাকতে পারবে। কিন্তু যে মেয়ে নিজের ইচ্ছাতে নিজের প্রেমিককে বিয়ে করে সুখী হতে পারেনি, সংসারে টিকেনি, সেই মেয়ে কিভাবে তার বাবা মায়ের কাছে বড় মুখ করে থাকবে? কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই। আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি জানি আমার পৃথিবীর আর কোথাও থাকার জায়গা না হলেও একটা জায়গা ঠিকই হবে, সেটা হচ্ছে আমার নিজের বাবার বাড়ি। প্রতিটি বাবা মাকে তাদের মেয়ের বিয়ের পরেও মেয়ের চোখে জল মুছে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয়।
কারণ বিয়ের পরে বিচ্ছেদ হয়ে বাপের বাড়ি ফিরে আসতে হতে পারে হয়তো। এই ভেবে বাবা মা তাদের মেয়ের চোখের জল মুছে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। আমি যখন সুটকেস হাতে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলাম, তখন আমার মা দরজা খুলে আমাকে প্রথম যে কথাটা জিজ্ঞেস করলো সেটা হলো, তুই একা কেন? তোর হাজবেন্ড কোথায়? আমি তখন কিছুই বলতে পারলাম না, শুধু বললাম, মা আবির আবার বিয়ে করছে, আমাকে ছেড়ে অন্য কাউকে। বলে আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে দেই। বাসায় আসার কয়েকদিন হতে না হতে বাবা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। বুঝতে পারলাম আমাকে কেউ এভাবে দেখতে চায় না। আমার ভাইয়েরাও চায় আমি বিয়ে করে সুখে শান্তিতে বেঁচে থাকি। তাই যেদিন বাবা আমাকে বলল, আমি তোকে আবার বিয়ে দেব, তোর জীবনে এখনো কিছুই হয়নি, যত টাকাই লাগুক আমি তোকে বিয়ে দিব, আমি সেদিন নীরবে দাঁড়িয়ে বাবার কথাটা শুনেছিলাম, হ্যাঁ না কিছুই বলিনি। তার প্রায় 1 মাস পর হঠাৎ করে বাবা আমাকে বিয়ে দিয়ে দিলেন। আমিও জোর করলাম না। 5 বছরে একটা ডিভোর্সি মেয়ের পছন্দ অপছন্দ থাকাটা মানায় না। তাই আমিও কিছু বলিনি বাবাকে আমার পছন্দ নিয়ে। যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে সেই ছেলেটা আমার থেকে 1 বছরের ছোটই হবে। আমি কখনো ভাবিনি এমন একজন মানুষকে আমি বিয়ে করব। অশিক্ষিত, খ্যাত, গাইয়া একটা ছেলে বলা চলে। সারা জীবন স্বপ্ন বুনেছি সুন্দর সুদর্শন পুরুষ নিয়ে, কিন্তু আজ এমন একজন মানুষের সাথে আমার বিয়ে হলো যাকে আমি কখনোই মন থেকে মেনে নিতে পারিনি। শুধুমাত্র বাবার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি, কারণ আমি 5 বছর একটা মানুষের সাথে সংসার করেছি। বাবা অনেক খুঁজে এই ছেলেটাকে আমার জন্য ঠিক করেছে। বাবার ধারণা এই ছেলেটার কাছেই আমি সুখী হব। ছেলেটার কেউ নেই, বাবা মা অনেক আগেই মারা গিয়েছেন। সেজন্য লেখাপড়া খুব বেশি দূর পর্যন্ত করতে পারেনি। আমি বাসর ঘরে বউ সেজে বসে আছি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আমি বউ সেজেছি, তাই খুব একটা অস্বস্তি হচ্ছে না আমার। এটা আমার দ্বিতীয় বাসর রাত। প্রথমবার যেমন খুব উত্তেজিত ছিলাম রাতটা নিয়ে, এবার ততটা উত্তেজিত নয়। কারণ যার সাথে আমার বিয়ে হয়েছে তাকে আমার পছন্দ না। তার সাথে একসাথে এক বিছানায় ঘুমাতে হবে এটা মনে হলে গা গিনগিন করে। প্রতি রাতে ওই মানুষটার গায়ের ঘামের গন্ধে ঘুমাতে হবে, আমাকে এটা ভাবতে কেমন জানি লাগছে। তবে কিছু করার নেই আমার। বিলাসিতার জীবনে তো ছিলাম, কিন্তু সেখানেও সব শেষে সুখ পাইনি। তাই বাবা এবার টাকা পয়সাওয়ালা কারো কাছে বিয়ে দেননি, বিয়ে দিয়েছেন গরিব একজন যুবকের কাছে, যে সভ্য সমাজের মানুষ থেকে অনেক আলাদা। ওই তো ছেলেটা দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমাকে হয়তো আমার অনুমতি ছাড়া স্পর্শ করবে, কারণ এসব মানুষরা শুধু শারীরিক সম্পর্কটাকে বড় করে দেখে। এটাই শিক্ষিত আর অশিক্ষিত মানুষের মাঝে পার্থক্য। আমি জানি না আজ রাতে আমার জন্য কি অপেক্ষা করছে। হয়তোবা নিজের অনিচ্ছা সত্ত্বেও আমাকে শারীরিক সম্পর্ক করতে হবে। আমি হয়তো কয়েকটা দিন সুযোগ পাবো না নিজেকে মানিয়ে নেওয়ার। বুঝতে পারছি আপনি হয়তো আমাকে দেখে ভয় পাচ্ছেন, তবে ভয় পাওয়ার কিছু নেই। আমাকে নিয়ে যেমনটা ভাবছেন আমি কিন্তু তেমন না। হয়তো আপনার মতো অত পড়ালেখা করতে পারিনি আমি, তবে যতটুকু পেরেছি করেছি। আপনার বাবাকে আমি খুব সম্মান করি। উনি যখন আপনার কথা আমাকে বলল, কেন জানি তখন আমি না করতে পারিনি। আমি জানি আমার আপনাকে ভালো লাগেনি, তবে আমারও কিছু করার ছিল না। আমি যদি না করতাম তাহলে আপনার বাবা অনেক কষ্ট পেত। আমি তাকে কষ্ট দিতে চাইনি। উনি আমার জন্য অনেক করেছেন। বাবা মা মারা যাওয়ার পর যখন খাওয়ার অভাবে মরতে বসেছিলাম, তখন আপনার বাবাই আমাকে কাজ দিয়েছিলেন। তারপর আর বেঁচে থাকার জন্য আমাকে চিন্তা করতে হয়নি। তাই আমি তার অনুরোধটা ফেলতে পারিনি। আমাকে ক্ষমা করবেন। আপনার জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছি আমি, তবে আপনার এখানে যেভাবে ইচ্ছে সেভাবে থাকবেন। আপনাকে কেউ কিছু বলবে না। আমিও আপনার উপর কখনো আমার অধিকার খাটাতে আসব না। আপনি ওপরে ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। কথাগুলো বলেই ছেলেটা নিচে বিছানা পেতে শুয়ে পড়ল। আমি মানুষটাকে খারাপ ভেবেছিলাম, অথচ মানুষটা মোটেও খারাপ না, সেটা তার কথাবার্তা শুনেই বোঝা যায়। সে ততটা শিক্ষিত না হলেও, স্মার্ট না হলেও তার এমন ব্যবহারটা আমাকে মুগ্ধ করেছে। তার মধ্যে একটা ভালো মানুষ বাস করে, যে মানুষটা পৃথিবীর সবাইকে মুগ্ধ করার ক্ষমতা রাখে। মনে হলো পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষটা আমার সামনে কথা বলল, যার কথায় কোনো রাগ নেই, কোনো অভিমান নেই, আছে শুধু মুগ্ধতা। প্রথম এই মানুষটার গায়ের ঘামের গন্ধ আমার কাছে অসহ্য লাগতো, কিন্তু আস্তে আস্তে আমি বুঝতে পারলাম এই লোকটার ঘামের গন্ধেই আমার ভবিষ্যৎ সুখ নিহিত। 5 বছরের ডিভোর্সে একটা মেয়ে এত ভালো মনের একটা মানুষকে নিজের স্বামী হিসেবে পাবে, এটা কেউ কল্পনা করতে পারে? পারে না। কিন্তু আমি পেয়েছি।
আমি তার সাথে খুব তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিলাম। অথচ আমি ভেবেছিলাম কোনোদিন এই মানুষটার সাথে আমি নিজেকে মানিয়ে নিতে পারবো না, কিন্তু আমি নিয়েছি। মানুষটা অন্য সব মানুষের মতো অত স্মার্ট না, সুন্দর না, শিক্ষিত না, তবে তার ভিতরটা যে কোনো মানুষের থেকে সুন্দর। আর একজন মানুষের বাহিরের সৌন্দর্য কিছু না, জীবনে সুখী হওয়ার জন্য ভিতরের সৌন্দর্য দরকার। বাহিরের সৌন্দর্য দিয়ে কখনো পরিপূর্ণ সুখী হওয়া যায় না। আর এই মানুষের ভিতরটা বিশুদ্ধ, তাই আমি মানুষটাকে উপেক্ষা করতে পারি না। কিছু কিছু মানুষ থাকে যাদেরকে কখনো ভালো না বেসে থাকা যায় না, নিজের অজান্তেই সেসব মানুষদের প্রতি মুগ্ধতা কাজ করে। আমার ক্ষেত্রেও কি তেমন হয়নি? বিয়ের আগে কত কি ভেবেছি আমি এই মানুষটাকে নিয়ে। ময়লা শরীরের অশিক্ষিত খুব সাধারণ একজন যুবকও যে কোনো শহরের শিক্ষিত সুন্দরী মেয়ের হৃদয়ে জায়গা করে নিতে পারে, সেটা আমি কখনো বিশ্বাস করতাম না। কিন্তু আজ বিশ্বাস না করে উপায় নেই, কারণ আমি তার উপস্থিত প্রমাণ। আমার থেকে 1 বছরের ছোট এই ছেলেটাকে খুব ভালোবাসতে ইচ্ছে করে আমার, কিন্তু পারি না। ওই যে বাসরাতে তার সাথে আমি খুব খারাপ ব্যবহার করেছি, তার সাথে একটা কথাও বলিনি আমি। অথচ সে হয়তো সেই রাতটাতে আমার কাছ থেকে ভালো লাগার কিছু কথা শুনতে চেয়েছিল, কিন্তু আমি বলিনি। সেই লজ্জায় আমি তাকে নিজের ভিতরের অনুভূতির কথা বলতে পারি না। সেও কখনো জানার চেষ্টা করে না এই কয়েকটা দিনের ব্যবধানে আমি তার প্রতি কতটা মুগ্ধ হয়েছি। ছেলেটার নাম হাসান, দেখতে শ্যামবর্ণের, একজন সাদাসিধে যুবক। আমি তার কোনো স্পর্শ পাইনি, সে কখনো আমার হাতটা পর্যন্ত ধরেনি। তবুও কেন জানি মনে হয় এই মানুষটা আমার ভিতরে বাস করে। আমার সব কিছুতে সে তার নিজের অধিকার প্রতিষ্ঠা করে নিয়েছে। আমি চাইলেও তাকে নিজের কাছ থেকে সরাতে পারি না। আমার কল্পনার সপ্তম মহাকাশে আমি তাকে নিয়ে মনের সুখে ঘুরে বেড়াই, তবুও আমি তাকে ছুঁতে পারি না। মনে হয় তাকে ধরলে সে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু আমি তো তাকে হারাতে চাই না। নিজের ভালোবাসার খাঁচায় খুব যত্ন করে বন্দি করে রাখতে চাই আজীবন। সে যে আমার ভালোবাসার পাখি। আমার ভয় হয় আমার পাখিটা যদি খাঁচা ছেড়ে উড়ে যায়। আমি যে তাকে জনম জনম ধরে আমার মন মন্দিরে বন্দি করে রাখতে চাই, সেটা কি জানে? আপনি তো অনেক দূর পর্যন্ত লেখাপড়া করেছেন। আমাদের একটা স্কুল আছে, সেখানে গরিব মানুষের পোলাপান পড়াশোনা করে, তবে তারা আমার মতো এতটা খ্যাত না। আপনি যদি ওই স্কুলটাতে পড়াতেন তাহলে অনেকগুলো বাচ্চার উপকার হতো। আমি আপনাকে জোর করছি না। বাসায় একা একা সবসময় উদাস মনে বসে থাকেন, যেটা দেখে আমার খুব খারাপ লাগে। যদিও আমার খারাপ লাগাতে আপনার কিছু যায় আসে না, তবু একটু ভেবে দেখবেন, যদি সম্ভব হয় পড়াবেন। হাসান যখন কথাগুলো বলল তখন আমার ভিতরটাতে মনে হলো কেউ একজন অনবরত ছুরি দিয়ে আঘাত করছে। আমার সহ্য হচ্ছিল না। সে আমাকে এতটা নিচু মনের মানুষ ভাবে। সে কি জানে না মানুষ বদলায়, তার ব্যবহার বদলায়, সাথে ঘৃণাটাও ভালোবাসায় পরিণত হয়? সে জানবে কি করে? তাকে তো আমি কখনো বলিনি। তার খুব সাধারণ জাঁকজমকহীন জীবনযাপনটা আমার বড় ভালো লাগে। আমিও তার মতো করে তার সাথে এভাবেই খুব সাধারণভাবে চিরকাল বেঁচে থাকতে চাই। আমি যখন তাকে অবাক করে দিয়ে বললাম, আচ্ছা আমি ভেবে দেখব, আগে স্কুলের পরিবেশটা দেখব, যদি ভালো লাগে তাহলে পড়াবো। আমার কথাটা শুনে হাসান কিছুটা হকচকিয়ে গেল। সে হয়তো ভাবেনি আমি বিষয়টা এত সহজভাবে নিব, তাই সে তখন খুশি মনে বলল, আপনি কবে যেতে পারবেন বলেন, আমি আপনাকে সেদিনই নিয়ে যেতে পারবো, সাথেও আমাদের গ্রামটা ঘুরিয়ে দেখাবো। ছেলেটাকে আজ প্রথম আমি হাসতে দেখলাম। ওরকম বিশ্রী হাসি না, শব্দ করে হাসে তেমন হাসি না, খুব শান্তশিষ্ট ভদ্র হাসি। একটা ছেলের হাসিতেও যে মুগ্ধ ঝরতে পারে, কোনো মেয়ে মুগ্ধ হতে পারে, সেটা আমার জানা ছিল না। কিন্তু সত্যি হাসানের হাসিটা আমাকে মুগ্ধ করেছে। একজন মানুষকে যখন ভালো লাগতে শুরু করে তখন বোধহয় মানুষটার সব কিছুই ভালো লাগে, চলাফেরা, কথাবার্তা, হাসি কান্না সব কিছুই। আমি নিশ্চিত আমার কাছে যে হাসিটা খুব ভালো লেগেছে সেটা হয়তো পৃথিবীর অন্য কোনো মেয়ের কাছে খুব বিশ্রী মনে হবে। তবে আমার বারবার একটা কথা মনে হচ্ছে, যে ছেলের হাসিটা এত সুন্দর তার কান্নাটা কত মধুর হবে। ছেলেরা নাকি খুব সুন্দর করে কাঁদতে পারে, যেটা মেয়েরা পারে না। কিন্তু আমি তো এই ছেলেটাকে কাঁদতে দিতে চাই না। সে হাসবে, সব সময় হাসবে। সে কখনো কাঁদতে পারবে না, আমি তাকে কাঁদতে দিব না। আজ প্রথম আমি তার সাথে বাইরে বের হয়েছি। তার সাথে মানে হাসানের সাথে। দুজন মানুষ পাশাপাশি বসলেও কেউ কারো সংস্পর্শে নেই।
সে আমার থেকে যতটা সম্ভব দূরে সরে বসেছে। মনে হচ্ছে আমার সাথে একটু ছোঁয়া লাগলে তাকে অ্যামাজন জঙ্গলে বনবাস দেওয়া হবে। নিজের বিয়ে করা বউয়ের সাথে এক রিকশায় যাচ্ছে, অথচ ভিতর মতেও মাঝখানে পানামা খালের সমান দূরত্ব বজায় রেখেছে। আমার খুব বিরক্ত লাগছে। কি এমন হয় সাহস করে আমার হাতে হাতটা একটু রাখলে? খুব ভালো মানুষেরা মনে হয় ভীতু টাইপের হয়। হাসানও তেমন হয়েছে। আমি সাহস করে যখন তার হাতে হাত রাখবো, ঠিক তখনই সে তার হাতটা সরিয়ে নিল। অথচ সে দেখেনি আমি তার হাতে হাত রাখার জন্য সকল লজ্জা, অপমান, সংকোচ পিছনে ফেলে বাড়িয়ে দিয়েছিলাম নিজের অপবিত্র হাতটা তার বিশুদ্ধ হাতের ছোঁয়া পাওয়ার জন্য। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এটাকেই বোধ হয় ভাগ্য বলে। কথায় আছে, অবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার ক্ষেত্রেও তেমনি হলো। আমি আরো একবার তাকে দেখে বিস্মিত হলাম। রিকশাওয়ালা ছেলেটার বয়স বড়জোর 18 হবে। এত ছোট একজন মানুষকেও সে আপনি করে অন্য সব মানুষের মতো সম্মান দিয়ে কথা বলছে। অথচ এই মানুষটাকে আমি অশিক্ষিত ভেবেছিলাম। আবিরের সাথেও তো অনেক সময় অনেক জায়গায় রিকশা করে গিয়েছি আমি, কিন্তু আবিরকে কখনো কোনো রিকশাওয়ালাকে এতটা সম্মান দিয়ে কথা বলতে দেখিনি। সে বেশিরভাগ ক্ষেত্রেই তুই করে বলতো। বয়সে খুব বেশি বড় হলে তুমি করে বলতো। শিক্ষিত হলেই কারো কাছ থেকে ভালো ব্যবহার আশা করা যায় না। আবার অনেক অশিক্ষিত মানুষের কাছ থেকেও খুব সুন্দর ব্যবহার পাওয়া যায়। এটা আমি হাসানকে দেখে বুঝতে পারলাম। তার প্রতি ভালোবাসার সাথে সাথে সম্মানটাও অনেক বেড়ে গেল। আমি ভেবেছিলাম সে আমার যোগ্য না, কিন্তু এখন মনে হচ্ছে আমি তার যোগ্য না। স্কুলটাকে যতটা নোংরা ভেবেছিলাম ততটা নোংরা না। পরিবেশটা ভালো না হলেও একেবারে খারাপ না। যখন জানতে পারলাম স্কুলটাতে হাসানের অনেক অবদান আছে, তখন কেন জানি আরো একবার তার প্রতি আমি মুগ্ধ হলাম। একটা মানুষের মাঝে কি এমন থাকে যে তার প্রতি বারবার এত মুগ্ধ হওয়া যায় আমার জানা নেই। তবে আমি নিশ্চিত, আমি যতবার শ্যামবর্ণের ছোটখাটো এই ছেলেটার প্রতি মুগ্ধ হয়েছি, পৃথিবীর আর কারো প্রতি কখনো এতবার মুগ্ধ হয়নি, ভবিষ্যতেও হব না। এই গ্রামে বাচ্চাদের পড়ার জন্য কোনো স্কুল ছিল না। প্রায় 3 কিলো পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হতো। কেউ যখন স্কুলের জন্য জমি দিচ্ছিল না, তখন হাসান জমি দিয়েছে। অথচ তার জমি জমা বলতে বাড়ির জায়গাটুকু আর স্কুলের জায়গাটুকুই ছিল। একটা মানুষের মন কত বড় হলে এমন কাজ করে আমার জানা নেই। তবে আজ আমার বোঝার বাকি নেই, বাবা আমাকে ঠিক মানুষের কাছে বিয়ে দিয়েছেন। যে মানুষটার মন এত বড়, তার ভালোবাসার সীমানা কত বড় হবে এটা ভাবতেই ভেতরটাতে এক অজানা ভালো লাগা বয়ে যায়। আকাশে মেঘ জমেছে, তবে বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদি আজ বৃষ্টি নামে হাসান আমাকে নিয়ে বৃষ্টিতে ভিজে তাহলে কেমন হবে? আমি জানি বৃষ্টিতে ভিজলে আমার অসুখ হবে, জ্বর আসবে, সর্দি লাগবে, কিন্তু তবুও আমি তার সাথে ভিজতে চাই। আমি তার সাথে ভেজার জন্য 1000 বার বিছানায় পড়তে রাজি আছি, জ্বরে আক্রান্ত হতে রাজি আছি, তবুও আমি তার হাত ধরে তার সাথে একটু ভিজতে চাই। সেই যে আমার সবচেয়ে বড় অসুখ। ওই তো হাসান বসে বসে কি যেন করছে। সেও কি আমার মতো ভাবে নাকি ভাবে না, খুব জানতে ইচ্ছে করে আমার। আমি আজ সব ভয়কে জয় করে তাকে সব বলবো আমার তাকে ভালো লাগে। আমি তাকে খুব খুব কাছে পেতে চাই। এই শোনো ছোট ছেলে, তুমি এমন কেন? আমাকে বোঝো না কেন? এত ভীত হলে চলে? আজ থেকে তুমি সারাদিন যেখানেই থাকো না কেন, সন্ধ্যা হলে আমার কাছে ফিরে আসবে। আমি দিনের আলোয় তোমাকে ভালোবাসতে পারবো না। আমি লজ্জায় মরে যাব। অন্ধকার রাতে যখন পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে যাবে, কারো কোনো সারা শব্দ থাকবে না, একটা কাক পক্ষীও জেগে থাকবে না, তখন আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। তুমি কিন্তু না করবে না। আমি তোমাকে শুধু জড়িয়ে ধরেই ঘুমাবো না। পুরুষদের যত রকম চাহিদা থাকে, আমি তোমার সেসব চাহিদা পূরণ করব। তোমাকে আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিব। বিনিময়ে তোমার ভিতরের বিশুদ্ধ ভালোবাসাটা আমার চাই। তুমি আমাকে দিবে না? বলো।